আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। বাজেট আলোচনার শুরুতে আমি গভীর শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ। সপ্তম শ্রেণী পাস হিরো আলম যদি এমপি হয়েই যেত, আর তিনি এমপি হলে বাংলাদেশের সাংসদের ভাবমূর্তি নষ্ট হতো। আর মমতাজ যখন সাংসদের মধ্যে গান গায় আর সেই গানের তালে তালে প্রধানমন্ত্রী হাততালি দেয় আর বিভিন্ন এমপিরা বাহাবা দেয়, এতে কতটুকু ভাবমূর্তি নষ্ট হয়েছে না ভাবমূর্তি বা বৃদ্ধি পেয়েছে, এই প্রশ্নটা রইল মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে। আবার তিনি বলছেন হিরো আলম নাকি জিরো হয়ে গেছে। আসলে হিরো আলম কতটুকু জিরো হয়েছে সেটা বাংলাদেশের জনগণই বলে দিবে, কারণ তাহারা তো সকালবেলা এক ধরনের কথা বলে, বিকেলবেলা আর এক ধরনের কথা বলে। এতে কতটুকু তাদের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে, জনগণ তাদের কতটুকু রিসিভ করছে সেটাই এখন দেখার বিষয়। কারণ বর্তমান বাংলাদেশের 80% মানুষ বর্তমান আওয়ামী লীগ যারা করে, যারা সরকার দলীয় লোক, তাদেরকে বিশ্বাসই করে না। কারণ তাহারা বর্তমান যে কথাগুলো বলে, বর্তমান বাংলাদেশের মানুষ সেগুলো মন থেকে ঘেন্না করে। আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে, কারণ এমপি হওয়ার জন্য যোগ্যতা লাগে 25 বছর, কিন্তু হিরো আলমের বয়স 25 বছর প্লাস। হ্যাঁ, তিনি শিক্ষিত না, তিনি সপ্তম শ্রেণী পাস। আসলে বাংলাদেশের 300টা আসনে অনেক এমপি আছে, সপ্তম শ্রেণী তো দূরের কথা, জীবন স্কুলের গণ্ডিতে গেছে কিনা সন্দেহ আছে। তাহারা গায়ের জোরে, ক্ষমতার জোরে আওয়ামী লীগ করার কারণে তারা আজ এমপি হয়েছে। তার মধ্যে আজকে হিরো আলম যদি এমপি হয়েই যেত, এতে কি এমন ভাবমূর্তি নষ্ট হতো? এই কথা বলল কেন ওবায়দুল কাদের সাহেব? তিনি বাংলাদেশের আওয়ামী লীগের একজন বড় মাপের লিডার, তার মুখে এই কথা কখনো মানায় না। তো আজকে আমার এই প্রতিবেদনে হিরো আলম সংসদ সদস্য হলে কি কি সমস্যা হতো বর্তমান সরকারের, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। হিরো আলম সংসদ সদস্য হলে সমস্যা কি কি হতো বর্তমান সরকারের? যে হিরো আলম জিরো হয়ে গেছে, আপনারা কোনোদিন শুনছেন যে হিরোকে কেউ জিরো বানাতে পারে না? যারা হিরোকে জিরো বানাতে চায় তারাই মনে করেন জিরো হয়ে গেছে। এবং আরেকটা বিষয় দেখেন যে তিনি বলেছে যে হলে যে হিরো আলম সংসদে আসলে সংসদ ছোট হয়ে যাবে, তাচ্ছিল্য করে কথাবার্তা বলেছে। তারপরে উনি কথায় কথায় বলে একটা কথা যে আসুন খেলা হবে, ঠিক আছে, যে শক্তিশালী দল হলে খেলা হবে। তাই আপনাদেরকে আমি জোর করে একটা অভিধান স্যারকে বলতে চাই যে খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে আপনি একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা। খেলা বলতে বলে মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না। আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো, যে প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, কোনো ভোটারদেরকে ভয় দেখানো হবে না, তা আপনাকে সুষ্ঠু একটা নির্বাচন দেখেন তো হয় কিনা। অবশ্যই উনি তো বলতেছিলেন যে শক্তিশালী কোন প্রার্থীকে দেন, সংসদে আমরা গেলে বলে সংসদ ছোট হবে এই কথা বলে। তাহলে যখন আইন করা হয়েছিল যে আইন সবার জন্য সমান আর গণতন্ত্র দেশে সবাই অধিকার আছে, সেই কথা যদি হয়ে থাকে তাহলে আমরা যখন ভোটার দাঁড়ালাম, যখন নমিনেশন পেপার কিনলাম, তখন কি তাদের মুখে কথাটা ছিল না যে যাদের যোগ্যতা নাই, যাদের লেখাপড়া নাই, যাদের মনে করেন মামা খালু নাই, যারা হলে সাইজে আমাদের লেখান হতে হবে, সেই সাইজ না হলে তারা ভোটার দাঁড়াতে পারবে না, এই কথাটা তারা বলতে পারেনি। যখন যখন নমিনেশন পেপার কিনছিলাম তখন তো এই কথা তারা বলেনি। হিরো আলম সত্যি যদি সংসদ সদস্য হয়ে যেত, তাতে কি সমস্যা হতো বর্তমান সরকারের? দেশের প্রচলিত আইনের নিয়ম কানুনকে মান্যতা দিয়েই তো তিনি ভোটের মাঠে নেমেছেন। তাহলে তার সংসদ সদস্য হওয়ার প্রার্থিতা নিয়ে কেন এত শোরগোল? হিংসা, কুৎসিত আক্রমণ, বিপ্রান্তক শ্লেষ, অযৌক্তিক শব্দবান, নাকি আঙ্গুল ফলে কলা গাছ, নীতিরকম এরকম কত ধরনের কথা বলেছে বর্তমান সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা। তাই অক্ষমের সম্বল হিসেবে নেমে পড়েছে সবাই। অযৌক্তিক শব্দ বোমায় হিরো আলমের 14 গোষ্ঠীর উদ্ধার করেছে বিভিন্ন মানুষ।
কারো কারো কিংবা অনেকেই ভাবখানা এরকম যে এই দেশের পেশাদার রাজনীতিকদের বাইরে নায়িকা, গায়িকা, খেলোয়াড়, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক, শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত সংসদ সদস্য অহরহ আছে। কেবল হিরো আলমী ক্ষেত্রে সমস্যা কেন? ওনাদের কাছে ব্যাপারটা বোধ করি এমন যে হিরো আলম সংসদ সদস্য হলে দেশের অকল্যাণ হবে, প্রজাদের সম্মান ক্ষুণ্ণ হবে, বাগানের ফুলেরা ফুটবে না, পাখিরা আকাশে উড়বে না, নাকি সবেরা উল্টোটা হবে, সবকিছু আরো সুন্দর ও সংহত হবে? উত্তর নেই কোনোটারই। যে বা যারা হিরো আলমকে নিয়ে সমালোচনা করছেন তারা কি একটিবারও ভেবে দেখেছেন আপনাদের এই বিরোধিতা হিংসার কারণ কি? কোন যুক্তিতে হিরো আলম বিদ্বেষ একবারে কলসি মেরে ফেলছেন? এই কার্যকারণের হেতু জানা নেই কারোরই। তাই কোন নিয়মে চিলের মতো হিরো আলমকে নিয়ে রয়েছে কেবল নিন্দা আর বিভীতি বিষাদগার। সপ্তম শ্রেণী পাশ করা হিরো আলম একজন সংসদ সদস্য হতে চান, তাই নিয়ে মহা উল্লাসে ট্রল করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাংসদ ইতিপূর্বে যারা গেছেন এবং যারা রয়েছেন তাদের সকলের শিক্ষার দৌড় কি সমান? যে শিক্ষার বড়াই করছেন, যে শিক্ষার গৌরবের প্রাচীর দিয়ে আটকাতে চান হিরো আলমকে, সেই শিক্ষাকে ঢাল করে জাতীয় সংসদে কেন নতুন আইন পাশ করা হয়নি বা হচ্ছে না সেটা নিয়ে একবারও ভাবার ফলস্রোত নেই কারোর। আইন করে হিরো আলমকে আটকানোর মুরদ নেই বলে কি আলতু ফালতু কথা? দেশের চাকরির পেতে শিক্ষাগত যোগ্যতা লাগে সংসদ সদস্য হতে নয়। অবশ্য শুধু এই দেশে নয়, পৃথিবীর অনেক দেশেই এই রীতি প্রযোজ্য। সাংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য বুদ্ধি এখানে। মনে রাখতে হবে, জনপ্রতিনিধি হওয়ার প্রধান যোগ্যতা জনগণের মন পড়া পাঠ্যপুস্তক নয়। এই আমরা গর্ব করে বলি, সুতোর মিস্ত্রির ছেলের আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। বৃহত্তর গণতন্ত্র দেশে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু আক্ষরিক অর্থে শিক্ষার কোনো প্রাতিষ্ঠানিক সনদ নেই। এইসব কি আমরা বিবেচনা রেখেছি হিরো আলমকে নিয়ে বিরোধিতা করার ক্ষেত্রে? নিশ্চয় নয়। হিরো আলম কোটিপতি হয়েছেন, তাই নিয়েও আমাদের সমালোচনার অন্ত নেই, অথচ হওয়ার কথাও ছিল উল্টো। কেননা হিরো আলমের কোটিপতি হওয়ার কোনো সাংবাদিক অনুসন্ধান নয়, দুদকের তালাশ করা অভিযানেও অংশ নয়। হিরো আলম নিজেই তার হলফনামায় কোটিপতি হওয়ার কথা উল্লেখ করেছে। যখন দেশে টাকা পাচারের চমকপথ সব তথ্য উদ্ঘাটিত হচ্ছে, কালো টাকার মালিকদের সংখ্যা বাড়ছে, সম্পদ গোপনের প্রবণতা জ্যামিতিক হারে হার মানাচ্ছে, অবৈধ আয়, প্রশ্নবিদ্ধ আয়, অযৌক্তিক আয়ের মানুষের সংখ্যা লাফিয়ে দাফিয়ে দ্বিগুণ হচ্ছে, তখন হিরো আলমের এই সত্যতাকে প্রশ্নবিদ্ধ করছে হিংসার আনলে। একজন মিটার রিডার, একজন অফিস পিয়ন কিংবা একজন চাকরিধারী কর্মচারী কিংবা কর্মকর্তার আয়ের সঙ্গে যখন তার অর্জিত সম্পত্তির হিসাব মেলে না, কোনোভাবেই তাদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তাদের পারিবারিক সামাজিক বয়কট করার কোনো চেষ্টা নেই, উল্টো তাদের জামাই আদর দিয়ে অভ্যস্ত করি আমরা। অথচ হিরো আলম ভিলেন বানাতে উঠে পড়ে লেগেছি। হিরো আলমের আয় ব্যয় নিয়ে, পথ পদ্ধতি নিয়ে ট্রল করেছি দিনের পর দিন। এত সুন্দর সমাজে মানুষ চারিত্রিক অবকাঠামো হতে পারে, সামাজিক সাম্যভাবে এভাবে নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমান সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা বিভিন্ন ধরনের খারাপ বাজে মন্তব্য, যত ধরনের খারাপ কথা সবকিছুই বলছে, কিন্তু ওবায়দুল কাদের সাহেব এক এক কথা বলে যেটা কল্পনার বাইরে চলে যায়। যদি হিরো আলম জিরো হয়ে যায়, আমি তো মনে করি বর্তমান সরকারই তো জিরো হয়ে গেছে। বর্তমান সরকারের কয়জন মানুষকে পছন্দ করে? বর্তমান সাধারণ মানুষ তো তাদেরকে একেবারে মন থেকে ঘৃণা করে। তাতে আমি মনে করি হিরো আলম জিরো হয় নাই, বরঞ্চ আওয়ামী লীগ জিরো হয়েছে। এই যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা ওই 14 বছর আগে বিএনপি কি করেছে, জামাত শিবির কি করছে, এটা নিয়ে সবসময় এই কথা ছাড়া বর্তমান এমপি মন্ত্রীরা আর কোনো কথা জানে? তারা কি কখনো চিন্তা করে দেখছে এই যে 300 জন এমপি কখনো কি ভেবে দেখেছে যে এই যে সাধারণ মানুষ প্রত্যেকটা পণ্যের দাম আকাশচুম্বী, সেই দাম নিয়ে তারা মাথা ব্যথা করে এইসব কথা বলে কখনো? তারা তাদের পকেট ভারী করা নিয়ে ব্যস্ত, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। তাদের কোনো জবাবদিহিতা নেই, তারা জোর করে ক্ষমতার জোরে আজকে এমপি মন্ত্রী হয়েছে। তাদের কাছে সাধারণ মানুষ গেলে কোনো উপকার হবে না বিধায় তারাও জানে যে আমরা তো সাধারণ জনগণের ভোট নিয়ে জিতি নাই। এই জন্যই এত কিছু। কারণ একটা দেশের প্রধানমন্ত্রী বলেন, একটা দেশের এমপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তার মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। কিন্তু বর্তমান সরকারের কোনো এমপি, কোনো মন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এমনকি প্রধানমন্ত্রী নিজেও বলতে পারবে না যে আসলে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। তো প্রতিবেদনটি কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।